নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। অবশ্যই আপনি একজন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা আমাদের আজকের এই পর্বটি শুনছেন। দেখুন, গ্রহরা কিন্তু তাদের নিজের গতিতে ঘুরে চলেছে, কখনো এই রাশি তো কখনো ওই রাশি, কখনো এই নক্ষত্র আবার কখনো সেই নক্ষত্র। এই প্রকৃতির খেলা অবিরত চলছে তো চলছেই। সময় যাচ্ছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, আর 2026 সাল আসতে আর মাত্র 2 মাস। এবারের 2026 সালের যে ফলাফল তা শুরু হয়ে যাচ্ছে 2025 সাল থেকেই। কারণ 2026 সালের শুরু বা মধ্যবর্তী সময়ে কোনো বড় দীর্ঘমেয়াদী গোচর নেই। তবে হ্যাঁ, নক্ষত্র পরিবর্তন অবশ্যই থাকছে, আর সেই পরিবর্তনগুলিই কিন্তু মানব জীবনে প্রভাব ফেলছে। চলুন জেনে নিই নভেম্বর থেকে ডিসেম্বর বিশেষ কী পরিবর্তন রয়েছে এবং সেই পরিবর্তন মানব জীবনে কেমন প্রভাব ফেলবে। চলুন জেনে নিই যিনি জীবনে সাফল্য চান তিনি সাফল্য পাচ্ছেন কিনা। চাকরি, বিবাহ, পড়াশোনা, প্রেম, দাম্পত্য জীবন, স্বাস্থ্য, রোজগার, আকস্মিক লাভ, আরও অনেক অজানা বিষয়। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে এমন এমন কিছু তথ্য পাবেন যে আপনি অন্য কোথাও পাবেন না, তাই পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন। আশা করব আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। শ্রোতা বন্ধুরা, এই মাসটি এমন একটি সময় যখন শনিদেব মার্গী অবস্থায় থাকবেন এবং দেবগুরু বৃহস্পতির যে একটা মহা পরিবর্তন ঘটে গেছে গত 19শে অক্টোবর, তারপর থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনার চতুর্থ ঘরে অর্থাৎ কর্কট রাশিতে, এবং তিনি সেখানে উচ্চস্থ হয়ে আছেন। আর এই চতুর্থ ঘর হচ্ছে আপনার সুখস্থান, সুখের ঘর। তাহলে আগামী নভেম্বর ডিসেম্বর মাস আপনার কেমন থাকবে সেটা জেনে নেওয়া কিন্তু আপনার জন্য খুবই জরুরি হবে। কারণ সব বিষয়ে গভীরভাবে আলোচনা করা হবে, কোন কোন গ্রহ কোথায় অবস্থান করছে, কে পরিবর্তন করছে, কার প্রভাব কেমন, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত। দেখুন, আপনি এই মুহূর্তে যে চার্টটি দেখছেন সেটি হচ্ছে মেষ রাশির চার্ট। মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব, আর মঙ্গলদেব বর্তমান অবস্থান করছেন অষ্টম ঘরে বুধের সঙ্গে। আপনার চতুর্থ ঘরে উচ্চস্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ঘরে অবস্থান করছেন কেতু। সূর্য এবং শুক্র আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন, রাহু রয়েছেন আপনার একাদশ ঘরে, আর শনি দ্বাদশ ঘরে, অর্থাৎ 7.5 কিন্তু চলছে। আর আগামী 27শে নভেম্বর পর্যন্তই কিন্তু তিনি বক্রী অবস্থায় থাকবেন, তারপর থেকে কিন্তু তিনি আবার মার্গী হয়ে যাবেন। চলুন প্রথমেই বলি আপনার স্বাস্থ্য নিয়ে। প্রথম ঘর বা লগ্নের ঘর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে নির্দেশ করে, তার অধিপতি হচ্ছেন মঙ্গলদেব। এই মঙ্গলদেব অষ্টম ঘরে অবস্থান করছেন, আর এই অষ্টম ঘরটিও কিন্তু মঙ্গলদেবের নিজস্ব ঘর, অর্থাৎ এই অষ্টম ঘরটি পড়ছে বৃশ্চিক রাশিতে। তো এখানে তিনি বিপরীত রাজযোগের সৃষ্টি করছেন, যা এক ধরনের শক্তিশালী অবস্থান। তাছাড়াও সূর্যদেবের অবস্থান রয়েছে কেন্দ্রস্থানে, দেবগুরু বৃহস্পতিও কেন্দ্রস্থানে রয়েছেন, এবং দেবগুরু বৃহস্পতি আবার উচ্চ স্থানে রয়েছেন। কিন্তু সূর্যদেব আগামী 16ই নভেম্বরের পর থেকে কিন্তু অষ্টম ঘরে প্রবেশ করবেন। তাই 16ই নভেম্বরের পর থেকে কিন্তু আপনার চোখ সম্পর্কিত কোনো সমস্যা আপনি দেখতে পেতে পারেন। অবশ্যই একদম চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যদি সেরকম কিছু দেখেন। তাছাড়াও সূর্য পঞ্চম ঘরের অধিপতি হয়ে আপনার অষ্টম ঘরে আসবেন, তাই আগামী 16ই নভেম্বরের পর থেকে খাওয়া দাওয়াতে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে। বিশেষ করে লোভনীয় যে খাবারগুলি আছে, যে খাবারের ঘ্রাণ আসা মাত্রই জিভে জল এসে যায়, সেই রকম খাবার থেকে একটু সতর্ক থাকতে হবে। কারণ বেশিরভাগ এইরকম ধরনের খাবারগুলি কিন্তু জাঙ্ক ফুডই হয়, যেগুলি পাওয়া যায় বাড়ির বাইরে। আবার সেইগুলি হয় কিন্তু অতিরিক্ত মশলাযুক্ত খাবার, কারণ তাদের সেসব নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকলো না থাকলো তাদের কি যায় আসে, তাদেরকে তো তাদের রোজগার করতে হবে। তাই যতটা সম্ভব তারা কিন্তু খাবারকে সুস্বাদু বানানোর চেষ্টা করেন যাতে আপনার মুখে লাগে। কিন্তু আপনাকে এই বিষয় থেকে একটু সাবধান থাকতে হবে যাতে করে আপনারও শরীর স্বাস্থ্যটি খারাপ না হয়। কারণ শীতকাল ঢুকে গেছে, শীতকাল আসছে, আরও শীত পড়বে। শীতকালে আরও অনেক ভালো ভালো খাবার খাওয়ার আছে, কিন্তু তার মাঝেই যদি শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা চলে আসে তাহলে সেই সব খাবার থেকে বঞ্চিত হচ্ছেন আপনি। তাই অবশ্যই এখন থেকে কিন্তু সেই দিকটা নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। আগামী 16ই নভেম্বরের আগে কিন্তু স্বাস্থ্য ভালো রয়েছে, কোনো বিশেষ সমস্যা নেই। কিন্তু আগামী 16ই নভেম্বরের পর থেকে কিন্তু খাবারের ব্যাপারে আপনাকে সতর্ক হতেই হবে, না হলে কিন্তু পেটের সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে। এখন আসা যাক আপনার পড়াশোনার দিকে। পঞ্চম ঘরটি হচ্ছে আপনার পড়াশোনার ঘর, যেখানে কেতু বসে আছেন, সূর্য সপ্তম ঘরে রয়েছেন। এবারে কেতু যখন পঞ্চম ঘরে থাকে তখন কিন্তু মানুষ হঠাৎ সিদ্ধান্ত নেয়, কারণ কেতুর কাজই হচ্ছে আপনার ভেতরকে জাগিয়ে তোলা অথবা দুর্বল করে দেওয়া, বিভ্রান্ত করা অথবা সঠিক পথ দেখানো। কেতু নিজে তো দেখে না, কারণ মাথা নেই। কেতু মানেই হচ্ছে পুরো বডি,
তাই আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইসব বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করে। যে কোনো রকমের হঠকারী সিদ্ধান্ত কিন্তু কেতুই দিয়ে থাকে। তাই কোথায় ভর্তি হওয়া যায়, কোন স্ট্রিমে ভর্তি হওয়া যায়, কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি হঠকারিতায় ভুলভ্রান্তি হয়ে গেল, সেই সমস্ত বিষয়গুলি। এমন অনেক সময় হয়, দেখবেন কোথাও কোনো নতুন জায়গায় যদি আপনি যান, সেখানে কোনো ফর্ম ফিল আপ বা কোনো অফিসিয়াল কাজে আপনি অনেকটাই দুর্বল হয়ে পড়েন। কেমন একটা লাগে না মনের মধ্যে, চোখ লাল হয়ে আসছে, চোখ দিয়ে জল আসছে, কেমন একটা জড়তা অনুভূত হচ্ছে এবং তার ফলে ভুল ভ্রান্তি ইত্যাদি চলে আসছে। মানুষ যে যা বলছেন সেটি কিন্তু কান করে শুনছেন। যে কিনা কারোর কথা মানে না, কারোর কথা শোনে না, যিনি নিজের এলাকায় থাকতে, বাড়িতে থাকতে বাঘের মতন আচরণ করেন, তিনিও কিনা কোনো একটি জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকেন, যেন তাকে চেনাই যায় না। তো সেই রকমই কিছু সম্ভাবনা রয়েছে। আগামী 16ই নভেম্বরের পরে মনোযোগে একটু ওঠানামা হতে পারে, পড়াশোনার মনোযোগ কিছুটা কমবে। তবে এই সমস্ত দিকটা কিন্তু আপনার ওপর নির্ভর করছে। মনোযোগ যদি আপনি কমিয়ে ফেলেন তাহলে কমতে তো থাকবেই, কিন্তু মনোযোগ কমে যাওয়ার সাথে সাথেই যদি আপনার মনের মধ্যে একটা চেতনা থাকে যে মনোযোগটা কোনোভাবেই কমানো যাবে না, তাহলে আগামী 16 নভেম্বরের পরে যে এইসব দুর্বলতা আপনার জীবনের, সেগুলি কিন্তু আপনার ধারে কাছেও ঘেঁষবে না। অর্থাৎ আগামী 16 নভেম্বরের পর থেকে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই বলছি, বিশেষ করে পড়াশোনাটা করতে চান, জীবনে বড় হতে চান, তাদেরকে কিন্তু মনোযোগ বজায় রাখতে হবে এবং সবসময় একটা অ্যাকশন মুডে থাকার চেষ্টা করতে হবে। যদি নিজের পাঠ্য বই পড়তে ভালো লাগছে না, তাহলে অন্য কিছু জ্ঞানের বই পড়া, সেগুলোও কিন্তু আপনার যে মনোযোগ দেওয়ার ক্ষমতা সেটিকে বর্ধিত করবে। এবারে দেখা যাক একটু প্রেম ভালোবাসার ক্ষেত্র। এই পঞ্চম ঘরকে কেন্দ্র করেই জুড়ে আছে এই প্রেম ভালোবাসা। পঞ্চম ঘরই প্রেমের ঘর, বন্ধুত্বের ঘর, আর সেখানে কেতু বসে আছেন। তাই এই সময়ে প্রেমের সম্পর্কে কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি, কথাবার্তায় দ্বন্দ্ব দেখা দিতে পারে। এবং যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন এবং একটি প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন, এই প্রেমের ফলে কিন্তু পড়াশোনায় ডিস্টারবেন্স আসতে পারে। তাই সেই দিক থেকে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। এই মন মানসিকতার জিনিসগুলি কিন্তু পড়াশোনায় আনবেন না, কারণ সেই পড়াশোনাটা হচ্ছে আপনার বাস্তব জীবন, আপনার ভবিষ্যৎ। আর এই প্রেম কিন্তু আপনার বাস্তব ভবিষ্যৎ নয়, কারণ প্রেমটা আসে আপনার মানসিক অনুভব থেকে। আর পড়াশোনা কিন্তু আপনাকে জ্ঞানী হতে সাহায্য করে। ফলে আগামী দিনে আপনি কেমন অবস্থানে যাবেন সেটাই কিন্তু বিচার্য বিষয়। আপনার পরবর্তী জীবনে কিন্তু পড়াশোনা দিয়েই আপনাকে মাপা হবে বারবার। তাই অবশ্যই পড়াশোনাটা আগে। তবে আপনার প্রেম সম্পর্কে ছোট ছোট ভুল বোঝাবুঝি, কথাবার্তায় দ্বন্দ্ব, এগুলো কিন্তু দেখা যেতে পারে। এগুলোকে একদম সামান্যভাবে নেবেন, কারণ এটা কিন্তু সর্বস্ব নয়। একটা সময় এগুলো মুছে যায় জীবন থেকে। তাই অবশ্যই এগুলিকে একদম সিরিয়াসলি নেবেন না। অবশ্যই বন্ধুত্ব বাড়ান, জীবনে বন্ধুর দরকার আছে। সূর্য প্রথম ঘরকে দেখছেন, মঙ্গল দ্বিতীয় ঘরকে দেখছেন। ফলে আপনার বাক্য এবং ব্যবহারে একটু অহংভাব বা অ্যাগ্রেশন আসতে পারে। বিশেষ করে 16 নভেম্বরের পর থেকে সূর্য এবং মঙ্গল দুজনই আপনার দ্বিতীয় ঘরকে দেখবেন। তাই আপনার কথার কারণে ভুল বোঝাবুঝি বা সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের টানাপোড়েন কিন্তু সৃষ্টি হতে পারে। তাই মনে রাখবেন, এই মাসে আপনার ভাষা এবং আপনার কথাবার্তা এবং ধৈর্য নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এবারে দেখুন, কেতু আছে পঞ্চম ঘরে। ছোট ছোট বিষয় নিয়ে খুঁত ধরা, সামনের মানুষ যতই আপনার জন্য কিছু করুক না কেন, তাতে আপনি কিন্তু খুঁত খুঁজে বের করতে পারেন এবং তাতে আপনি অসন্তুষ্টও হতে পারেন। এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ এই গোটা পৃথিবীতে, গোটা জগতে কিন্তু কেউই নিখুঁত নয়। আর এই কথাটি আপনাকে মনে রাখতে হবে আসন্ন কয়েক মাস পর্যন্ত, এমনকি 2026 সালের প্রথমার্ধ পর্যন্ত। অবশ্যই এই কথাটি আপনাকে মনে রাখতে হবে। এবারে চলুন মেষ রাশি, মেষ লগ্নের দাম্পত্য বিবাহ জীবন কেমন থাকবে সেই নিয়ে কিছু কথা বলি। এই বিবাহিত জীবনটা দেখা হয় আপনার সপ্তম ঘর থেকে, আর এই সপ্তম ঘরটি পড়ছে আপনার তুলা রাশিতে। আর এই তুলা রাশির অধিপতি হচ্ছেন গুরুশ্রেষ্ঠ শুক্র। শুক্র যখন নিজের ঘরে, নিজের রাশিতে এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরেই বসেন, তখন প্রথমেই বলতে হয় এটি কিন্তু আপনার বিবাহিত জীবনকে খুবই সুন্দর করে তোলেন। সাথে সূর্যও রয়েছেন। সূর্য কিন্তু এখানে নিচস্থ, তাই আপনার যে জীবন সঙ্গী তার মধ্যে কিছুটা রাগ, কিছুটা তাড়াহুড়ো, নিজের মত চাপিয়ে দেওয়ার মতন যে স্বভাব, সেগুলি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কিন্তু শুক্রও যেহেতু এখানে রয়েছেন, আর শুক্র যখন নিজের ঘরে বসে আছেন, তখন বিবাহিত জীবন নিয়ে কোনো রকম উদ্বেগ বা আশঙ্কা কিন্তু নেই বললেই চলে। যদি আপনি কোনো ধরনের পরিকল্পনা করছেন, সেটা হতে পারে আপনার কোনো রকম পারিবারিক পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং,
হোক কোথাও ঘুরতে বেড়াতে যাবেন সেরকম কোনো কথাবার্তা কিংবা বা কোনো কাজকর্মের পরিকল্পনা, শুক্র কিন্তু নিজের ঘরে সপ্তম ঘরে থাকায় সেই পরিকল্পনা কিন্তু আপনার বাস্তবায়িত হতে দেখা যেতে পারে। বিবাহিত জীবন ভালো থাকবে এবং আপনার নতুন যে পরিকল্পনাগুলো আপনার সঙ্গী আপনাকে সমর্থন অবশ্যই করবেন। চলুন এবার কথা বলি আপনার ভাগ্য, কর্মজীবন এবং ব্যবসা নিয়ে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভাগ্যের স্থানটি হচ্ছে আপনার নবম ঘর, আর দশম ঘর হচ্ছে আপনার কর্মক্ষেত্র এবং কেরিয়ারের ঘর। আর আপনার ভাগ্যের অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, আর এই বৃহস্পতি কিন্তু বর্তমানে আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন, প্রথমেই যা বলছিলাম। আর প্রায় 12 বছর পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে রয়েছেন, তাও আবার উচ্চ স্থানে, অর্থাৎ এক্সাল্টেড অবস্থায় রয়েছেন। এবং এই অবস্থানে ভাগ্যের সংযোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থ ঘর থেকে সরাসরি আপনার দশম ঘরের সঙ্গে, এবং দ্বাদশ ঘরেও কিন্তু তার প্রভাব থাকছে। মেষ রাশি, মেষ লগ্ন, যতই আপনার ভাগ্য ভালো বলি না কেন, সেটা কিন্তু অনেক কমই বলা হবে, কারণ ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পাশে থাকছে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। একদিকে ভাগ্যের অধিপতি বৃহস্পতি, আবার ভাগ্যের কারক গ্রহ কিন্তু বৃহস্পতি, এবং তিনি আপনার কেন্দ্রে অবস্থান করছেন, অর্থাৎ বড় কোনো কাজে কিন্তু সফলতা আসতে পারে, কিংবা আপনার কোনো পুরনো বিবাদ বা বিরোধ কিন্তু মিটে যেতে পারে। যাদের জীবনে কোনো রকম বিবাদ, ঝামেলা বা কোনো সমস্যা চলছিল, কোনো জটিলতা চলছিল, এই মাসে কিন্তু তার সমাধান হতে পারে, আর সেই বিপদ থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। ভাগ্য আপনার পক্ষেই রয়েছে, অর্থাৎ কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। এবং আগামী 27 নভেম্বর শনিও কিন্তু আপনার দ্বাদশ ঘরে মার্গী হয়ে যাবেন। এবারে চলুন আপনার কেরিয়ার নিয়ে কিছু কথা বলি। আপনার দশম ঘরের অধিপতি হচ্ছেন শনিদেব, তার অবস্থান রয়েছে দ্বাদশ ঘরে। অবশ্যই শনিদেবের এই অবস্থান কিন্তু আপনার জীবনে দায়িত্ববোধের বৃদ্ধি কিন্তু ঘটাচ্ছেন। আপনার জীবনে দায়িত্ব বাড়বে, সেটা কাজের ক্ষেত্রেই হোক বা পরিবারের ক্ষেত্রে। আপনি যদি এখন পড়াশোনার পর্যায়ে থাকেন, তবুও কোনো না কোনো দায়িত্ব আপনার কাঁধে কিন্তু আসবেই আসবে। একই সাথে বলা যায় আপনার ভ্রমণ বাড়তে পারে, কারণ 7.5 এবং দ্বাদশ ঘর কিন্তু ভ্রমণের ঘর। আপনার এই দ্বাদশ ঘর নির্দেশ করে আপনার পদযুগলকে, আর আপনার প্রথম ঘরটি আপনার মাথা বা মস্তিষ্ককে নির্দেশ করে, অর্থাৎ 7.5 মানে কিন্তু আপনাকে হাঁটতে হবে, পরিশ্রম করতে হবে। যদি আপনি পরিশ্রম না করেন, দায়িত্ব না নেন, তবে ক্লান্তি, পায়ে ব্যথা, অবসাদ এসব কিন্তু দেখা দেবেই দেবে। তার মানেই কিন্তু যে কোনো বিষয়ে আপনাকে চেষ্টা করতেই হচ্ছে, পরিশ্রমে মনোযোগ দিতেই হচ্ছে, না হলে কিন্তু নেতিবাচকতা এসে আপনাকে গ্রাস করবে। ওই যে বলে না, খালি মস্তিষ্ক শয়তানের কারখানা, সেই ফর্মুলাই কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। মস্তিষ্ককে কখনোই খালি রাখা যাবে না, না হলেই কিন্তু শয়তান এসে বসবে। আর এই শয়তান হচ্ছে সেই নেগেটিভিটি, সেই নেতিবাচকতা, যা আপনার মনকে দীর্ঘদিন ধরে গ্রাস করে, যা আপনার অসফলতাগুলোকে বারবার আপনার চোখের সামনে তুলে ধরে এবং আপনাকে মনমরা করে দেয়, এবং একটা কথা বারবার আপনাকে বলতে বাধ্য করে, আরে ভাগ্যটা আমার খুব খারাপ, আমার জীবনে কিছু হলো না। তাই অবশ্যই কোনো না কোনো কাজে কিন্তু নিজেকে নিয়োজিত রাখতেই হবে। শনিদেব যেহেতু আপনার কর্মের অধিপতি, তাই আপনাকে নিজের কর্মক্ষেত্র নিয়ে দৌড়াতেই হবে, চেষ্টা করতেই হবে, দায়িত্ব নিতেই হবে। এবং যাদের ইচ্ছা আছে বিদেশ যাত্রার, তাদের ক্ষেত্রে কিন্তু সময় ভালো। দশম ঘরের অধিপতি শনি এবং দ্বাদশ ঘরে তিনি অবস্থান করছেন, এটা কিন্তু একটা ভালো সংযোগ তৈরি হচ্ছে। বিদেশ যাত্রা বা দূরবর্তী কর্মক্ষেত্রের পক্ষে কিন্তু এটি শুভ। তবে কর্মক্ষেত্রে যে একটু কঠিন হবে সেটা কিন্তু বলা বাহুল্য, সেটা কিন্তু হতেই পারে। তবে এই কঠিন অবস্থা কিন্তু আপনাকে শিখিয়ে দেবে, এবং তার পরবর্তীতে যখন সেটি সহজ হবে, তখন আপনার সেই কর্মটি করতে ভালো লাগবে। তাই কর্মজীবনের প্রথমার্ধে একটু কাঠিন্য থাকা কিন্তু ভালো। এবং যখন আগামী 27 নভেম্বরের পরে শনিদেব মার্গী হবেন, তখন কিন্তু ফলটা আরও ভালো দেখা যাবে। তবে অবশ্যই কেরিয়ারে কিছু জিনিস আপনাকে বাদ দিতে হবে। এই যেমন কোনো রকম পলিটিক্স, কোনো রকম আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যে কোনো রকম বিরোধ। বক্রী শনি সময়ে কিন্তু প্রমোশন আটকে ছিল, 27 নভেম্বরের পর থেকে কিন্তু মার্গী অবস্থায় কিন্তু সুবিধা আসতে চলেছে। যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না, এবং আপনার যে বাক্য, আপনার যে কথাবার্তা, সেটি একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ এই মাসে সূর্য, মঙ্গল এবং শনিদেব তিনজনের দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরের ওপর পড়বে, অর্থাৎ আপনার কথার প্রতি পড়বে। আপনার কথায় কিন্তু একটা বিশেষ তীব্রতা লক্ষ্য করা যাবে, আর সেই তীব্রতাই কিন্তু আপনার সমস্যা সৃষ্টি করতে পারে। সেদিকে খেয়াল রাখতে হবে আপনাকে। হয়তো সামনাসামনি কেউ কিছু আপনাকে বলল না, সেটা ব্যবহারিক দিক থেকে ঠিকই আছে, ঝগড়া বিবাদ হলো না আপনার, কিন্তু যে ব্যক্তি আপনাকে কিছু বলল না, তিনি কিন্তু মনে মনেই রাখলেন যে আপনি ওই কথা তাকে বলেছেন। অবশ্যই সেই দিক থেকে একটু সচেতন আপনাকে থাকতে হবে। কেরিয়ারে পরিবর্তন 27 নভেম্বরের পরে আসতে পারে, সেদিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে।
এবারে যদি ব্যবসার দিক থেকে দেখা যায় তাহলে এই মাসটি ভালো, বিশেষ করে 23শে নভেম্বরের পর থেকে আরও ভালো হয়ে উঠছে, যখন বুধ আপনার সপ্তম ঘরে গোচর করবেন। শুক্র সপ্তম ঘরে অবস্থান করছেন, তাই দৈনন্দিন আয় এবং ব্যবসায় অগ্রগতি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। যদি উপায় করতে চান অবশ্যই উপায় আছে। এই মাসে আপনার জন্য মঙ্গলের বীজমন্ত্র জপ করা কিন্তু খুবই ভালো প্রমাণিত হবে। ওম ক্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমঃ, এটি রাত্রে শোয়ার সময় 11 বার, আবার ঘুম থেকে ওঠার পর কিন্তু 11 বার এটি কিন্তু জপ করবেন। আশা করি আপনার জীবনটা আরও অনেক ভালো হবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। এই ভিডিওটির থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মাতারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।